ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে ঈদের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান চলে এসেছি আপনাদের কাছে। ঈদের গত দিনটা আমরা কিন্তু বেশ চমৎকার করে উদযাপন করেছি। ঈদের খুশি ছড়িয়ে গিয়েছে ইতোমধ্যেই ঘরে ঘরে, এবং ঈদ মূলত আমরা 3 দিন ধরে উদযাপন করি এমনটাই বলা হয়। ঈদ উল ফিতরের এই আয়োজন নেক্সাসে চলছে একেবারে 7 দিন ধরে। আর সেখানেই দ্বিতীয় দিনে আজকে আমাদের যে বিষয়, ঈদ হাসতে শেখায়, ঈদ ভালোবাসতে শেখায়। অবশ্যই তাই, তাই না? ঈদ কিন্তু আমাদেরকে নানান দুঃখ ভুলে ঈদের দিনটা ঠিকই হাসিয়ে রাখে। নানানভাবে সবার ভেতর সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে, এবং আমরা পারস্পরিক এই সৌহার্দ্য বজায় রেখে সবাই সবার বাড়িতে ঘুরে ঘুরে আসি। তো আজকের দিনে খুব 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 বিশেষ দুজনকে পেয়ে আমি ভীষণ আপ্লুত। এই দুজনই রাষ্ট্রীয় মর্যাদায় বেশ সম্মানজনক পদবি গ্রহণ করেছেন, এবং দুজনই আমাদের চেনা, চিরচেনা। এবং ঈদের দিনে তাদের দুজনের জীবন সম্পর্কে তাদেরকে কাছে পেয়ে তাদের সাথে গল্প করতে আপনাদেরও বেশ চমৎকার লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন পরিচয় করিয়ে দিই আমাদের খুব পছন্দের, খুব কাছের মানুষ ফেরদৌসা আপু। সঙ্গীত শিল্পী তিনি একজন অবশ্যই, এবং 21শে পদক প্রাপ্ত একজন শিল্পী আমাদের। আমি অবশ্যই অনেক অনেক স্বাগত জানাতে চাই আপনাকে লেডিস ক্লাবে। আমার খুব ভালো লাগার আজকের এই দিন। আসলে আমরা তো ছোট থেকে বড় হই ঈদের নানান রকম স্বাদ নিয়েই। এভাবে ছোটবেলার ঈদ মাঝখানে কীরকম গেল, তারুণ্যে কেমন গেল, এবং সব শেষে এখন এই বয়সে এসে কেমন লাগলো। ঈদকে আমার মনে হয়েছে কখনো কোনো বয়স তফাৎ করে না। ঈদের আনন্দের ধারাটাকে পাল্টে দেয়, ভিন্ন স্বাদ নেয়, ভিন্ন স্বাদ দেয়। আমরা কখনো নিয়েছি, এখন দিচ্ছি। কি চমৎকার আপু। ঈদের এই সময়ে আপনাকে আরো একবার বলতে চাই ঈদ মোবারক আপু। এবং তার পাশে আরেকজন আমাদের ভীষণ কাছের মানুষ, তিনি একজন অভিনয় শিল্পী, তিনি একজন নৃত্যশিল্পী, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেহবুবা মাহানুর চাঁদনী আপু। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে আপু। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন আসলে টেলিভিশনে এসে গল্প করা এটা নতুন নয় আপনার জন্য, তারপরেও কেমন লাগছে শুনে? খুব ভালো লাগছে, বিশেষ করে লেডিস ক্লাব নাম শুনে না মনে হলো আর থাকা যাবে না, আসি গল্প করি, মজা করি, ঈদটা একসাথে কাটাই, এই মনে করে চলে আসলাম। এবং এসে বললেন যে ফেরদৌসা আপুর নাম শুনে মনে হচ্ছে যে না আজকে চমৎকার একটা আড্ডা হবে একই সাথে। এই কথাটা আমি বলছিলাম আপাকে যে আপা আপনার নাম শুনে না করতে পারলাম না, দৌড়ে চলে আসলাম। একেবারে আমারও কিন্তু একটা ভালো লাগার বিষয় ছিল। ওই যে বললাম ছোটবেলায়, তো ছোটবেলাটা আমার নয়, আমি তখন বেশ বেলা হয়েছে, কিন্তু ওকে আমি ছোট্টবেলায় পেয়েছি। সেই ছোট্ট মানুষটার স্বপ্নীল রঙিন স্বপ্নের অনেক গল্প শুনতাম। তো আমার মনে হলো ও এত মিষ্টি একটা মেয়ে অভিনয় করে না কেন। জিজ্ঞেস করার সাথে সাথে বুঝলাম যে অলরেডি অভিনয় শুরু করে দিয়েছে। আচ্ছা। বাবা মায়ের আদরের দেখা হয়েছিল প্রথম আমাদের কলকাতায়, মনে আছে? আমার মনে আছে, অনেক ছোট, খুব ছোট তখন, কিন্তু উচ্ছল বর্ণিল, এবং যাকে সে ভালোবাসে মনে মনে সেই নামটিও বলে দিল আমাকে। তো অতটুকু বয়সে কি করে ভালোবাসে? তখন দেখলাম তাকে তো ভালোবাসাই যায়। তিনি এমন একজন প্রভাত প্রতিম পুরুষ, চলচ্চিত্রের আমি বলবো একজন সুঅভিনেতা, সারা বিশ্ব যাকে চেনেন। বাংলাদেশের নন, উনি ইন্ডিয়ারই, কিন্তু সেই স্বপ্ন কি করে ও ছোঁবে আমি মনে মনে ভাবতে থাকলাম। আজকে কি নামটা জেনে যাবো একটু? এই গল্পটা তো শুনতে ইচ্ছে করছে। এত ছোট মেয়ে ভালোবাসে, আবার বলছে কার কথা বললো, যাকে কখনো ছুঁতে পারা যাবে না। আপু এই কথাটা আপনার কাছেও একটু এসে শুনি, যে মানুষটা সম্পর্কে যদি একটু শোনা যায়। সবচেয়ে মজার বিষয়, পরবর্তীতে কিন্তু আমি মানুষটাকে ছুঁয়েছি। এইটা কিন্তু আমার জানা হয়নি, আজকের ঈদের দিনে শুনলাম। হ্যাঁ, ছুঁয়েছি। তাকে ছোঁয়ার পরে আমি 3 দিন হাত ধুইনি। ও বাবা, মনে পড়ে 3 দিন আমি হাত ধুইনি, এভাবে মুট করে রেখে দিয়েছিলাম যে না, এই স্পর্শ কোনোভাবে, এই অংশটা ভুলে গিয়েছিলাম। তুমি বলেছো এই কথা যে আমি কিন্তু হাত আর খুলি না। আচ্ছা, আমি বললাম যে কোন হাত দিয়ে ছুঁয়েছিলে? শুধু বেড়েই যাচ্ছে, মানুষটাকে এখনো শুনতে পারছি না। শুনতে পারবো কি আপু? হ্যাঁ, মানুষটার নাম হচ্ছে সালমান খান।
চমৎকার চমৎকার, সেই ছোটবেলা থেকে একটা সালমান বন্দনা। একদম কিভাবে যে আপনার মনে মানে ছিল আছে, আমি আসলে না, আমি তো ফুটফুট একটা সুন্দর মুখ দেখতে পাচ্ছি ছোট্ট, আর সেই মুখ থেকে যখন গড়গড় করে গল্প বেরিয়ে এলো মনে থাকার মতনই ছিল। এবং যার নামটা বললো আরো একটু চমকে গেলাম, এই মানুষটাকে সে এখনই মানে এই বয়সেই ভালোবাসতে শুরু করেছে। কি করে, কোনোদিনও তো স্বপ্ন সফল হবে না। ভাবলাম এর কি হবে শেষমেশ। মানে স্বপ্ন ভঙ্গ হয় কিনা, কিন্তু অবশেষে স্বপ্নের কাছাকাছি যাওয়া হয়েছে। একদম একদম। তাহলে ঈদের দিন সালমান খানের সাথে দেখা হওয়ার স্মৃতিটা শুনতে পারি কিনা, কোথায় দেখা হ্যাঁ, হয়েছে? এটা একটা মজার বিষয় ছিল। আমি অনেক ছোট ছিলাম, তো ফার্স্ট বাংলাদেশে মনীষা কৈরালা এবং সালমান খান আসবে খামোশি মুভিটার পরে। তো আমি সবচেয়ে ভিআইপি টিকিট কেটেছি, মানে যাব, গিয়েছিলাম স্টেডিয়ামে। সামহাও শুনলাম যে মানে ওনারা এসছে কিন্তু প্রোগ্রামটা হবে না। তো ওখান থেকে শুনলাম যে সালমান খান সোনারগাঁ হোটেলে উঠেছে। তো নিচে গিয়েছি, আমার মাকে নিয়ে গিয়েছি, আমার একটা বান্ধবী ছিল লাকি, গান গাইতো নজরুল গীতি। তো আমরা তিনজন মিলে গেলাম, অনেক ঘুরঘুর করছি কিন্তু মানে সোনারগাঁ হোটেলে চলে গেলে? হ্যাঁ, ওখান থেকে ডাইরেক্ট। তো ঘুরঘুর বিড়ালের মতো ঘুরঘুর ঘুরঘুর করছি, কোনোভাবে যাওয়া যাচ্ছে না। আর ওখানে তো কার্ড সিস্টেম, ওঠা যাবে না, বহুত পুলিশ, বহুত ওর ফ্যানরা ভরা। কিভাবে কিভাবে মানে কিভাবে কিভাবে জানি ম্যানেজ করলাম। ইয়েতে গেলাম, রিসেপশনে যে বললাম আমি তো অনেক অসুস্থ, আমি তো চলে যাচ্ছি, একটু বলেন না, আমি এটা শুনেই শান্তি পাবো যে মানে তখন তুমি অভিনয় শুরু করে দিয়েছো? হ্যাঁ, ওখানেও। আচ্ছা, একটু বলেন না, আমি তো এখনই চলে যাব, আমি এতটুকু শুনে খুশি হব যে কত তালায় রয়েছে, আদৌ আসছে কিনা জানি না, জানা তো আর হবে না, যাওয়া হবে না। তারপরে বলতে চায় না, এই কান ও কান হতে শুনলাম যে 7 তালা। তো আমি অনেক চান্সে ছিলাম যে কিভাবে ওঠা যায় লিফটে। তো এক ফরেনিয়ার, ওনার সাথে উঠে গিয়েছি। তো উনি যখন উঠে ওনার ইয়েতে টিপ দিলেন লেভেলে, আমি 7-এ টিপ দিলাম। এরপরে যেটা হলো, এটা কাকতালীয়, এবং এটা মনে হয় বলে না, মন থেকে যদি কিছু চাও আল্লাহ কিন্তু সেটা দেয়। বিশ্বাস করো, লিফটটা বন্ধ, গোল্ডেন কালার লিফট। এইভাবে খুললো, ঠিক সামনে লবিতে যে চেয়ারটা, সেটাতে সালমান খান বসা। বিশ্বাস করতে পারবা? আমি দেখে না ছোট ছিলাম তো। এখানে আরেকটা বিষয় আছে কিন্তু, সেটা হচ্ছে তুমি যখন লেভেল 7 টিপলে, তো নিশ্চয়ই ওই ফরেনার ওই লেভেলে ছিলেন, নইলে কিন্তু কার্ড ছাড়া ঢুকতে পারারই কথা না, ওপেন হবে না। খুললো, সালমান খানকে দেখলাম, ও নিচে লক্ষ্মী ছেলের মতো এমন করে বসে আছে। আমার চিৎকার শুনে এমন করে তাকালো, মানে এটা কি ভয় চোটে, ভয় যেটা চিৎকার হলো হঠাৎ করে লিফট খুলে। তো যাই হোক, তারপরে বের হয়ে আসলাম, এই তো সালমান খান বসা, আমি এই যে এখানে দাঁড়ালাম, আমাকে কোনো সাধ্য নাই কেউ সরাতে পারবে। এমন করে তাকিয়ে আছে, এখন মনে পড়লে লজ্জা লাগে আপা, বুঝলেন? তারপরে এমন অধিকার, শোল্ডারটা ধরে দাঁড়িয়েছে আমি, একদম শোল্ডারটা ধরে। কারণ কি জানো, যখন মানুষ বোঝে, জ্ঞান থাকে এবং বয়স বাড়ে, তখন অনেক কিছুই লাজ লজ্জা আটকে যায়। আর যখন বয়স কম থাকে বেশি, ও তো বুঝছেই না কতটা ইম্পর্টেন্ট লোক, এবং তার কাঁধে হাত রাখা যায় কি যায় না, কিছুই বুঝতে পারছে না। তারপরে জিজ্ঞেস করলাম যে আপনার জন্মদিন কবে? অনেক জায়গায় ডাউট থাকে, 27 ডিসেম্বর না 26 ডিসেম্বর। সে নিজেই বলল 27 ডিসেম্বর। তারপরে আমি একটা অটোগ্রাফ প্যাড দিলাম, সে আমাকে ওখানে বলল তোমার নাম क्या है? বললাম চাঁদনি। লিখলো যে ফর চাঁদনি সালমান খান। ওহ আল্লাহ, জীবন। তারপরে হ্যান্ডশেক করলাম। ওই দিনই তাহলে তোমার ঈদ ছিল? ওরে বাবা, ওরকম স্মৃতি আমি আসলে আপা মনে করাই। ঈদের দিন হলো চাঁদনি আপুর ব্যক্তিগত ঈদের কথা শুনলাম, একেবারে নিজস্ব ঈদের মতো একটা অভিজ্ঞতা। বাহ, চমৎকার। এরকম কি ফেরদৌস আপুর ঈদের কোনো একটা আলাদা রকম গল্প আছে যেটা খুব স্পেশাল? ঈদের ওরকম আলাদা কোনো স্বপ্ন আমার ছিল না, আচ্ছা, যে কাউকে দেখতে হবে, ছুঁতে হবে বা ভালোবাসি, ওরকম কিছু ওই ধরনের ছিল না। তবে এরকম কিন্তু অনেক আনন্দের দিন পার হয়েছে, বহুকাল। কোনো ওস্তাদ এসছেন, কিংবা পৃথিবী বিখ্যাত নামী কোনো শিল্পী এসছেন, তখন তো বিটিভি একমাত্র জায়গা। বিটিভিতে এরকম ভূপেন হাজারিকা এসছেন, তখন আমিও অনেক ছোট। ওরে বাবা,
কাছে তো যাওয়াই যাবে না, আগেই নিজেই সরে আছি আর কি, এটা তো প্রশ্নই নেই যাওয়া। আমি কিন্তু ওখানেই আছি, বিটিভিতেই আছি, কিন্তু এটা জানি যে কাছে যাওয়া যাবে না এবং যাওয়া উচিত নয় ওইভাবে। তারপরে উচিত অনুচিত অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে। কাগজ আছে, আমার ডায়েরি আছে, সবই আছে, ব্যাগে আছে, বের করে যে তার কাছ থেকে একটা কিছু লেখা নিতে হবে সেটাও আমার মাথায় নেই। তো এমন একজন আমার সামনে এসে দাঁড়ালেন, তিনি তৎকালীন সময়ে বিটিভিতে কিছু প্রোগ্রাম করেন, বাউবি, তারপরে আরও অনেকগুলো প্রোগ্রাম আর কি। পরবর্তীতে তিনি অনেক আরও অনেক বড় হয়েছেন এবং কোনো টিভি চ্যানেল চালানো। উনি তখন খেয়াল করেছেন আমাকে দূর থেকে যে হ্যাঁ সবাই তো ছুটে যাচ্ছে ওনার কাছ থেকে, তো উনি কিন্তু আমাকে আমার এই আকুতিটা হয়তো বা টের পেয়েছে, কি ব্যাপার আপনি একটা সিগনেচার চাই ওনার। আমি তো আরো ভাবলাম যে ঈদ আমার একেবারে কাছে চলে আসলো, আমি খুবই খুশি হয়ে গেলাম এবং চট করে গিয়ে ওই সবার আগে আমার সিগনেচারটা হলো। ও গান করে বলে দিল আবার যে ও কিন্তু গান করে, আর তো উনি এত ভালো মানুষ, খুব খুব উনি করলেন এবং পরবর্তী কয়টা প্রোগ্রাম কোথায় কোথায় আছে সব বলছিলেন। তো ওই যে আনন্দগুলো, ছোট ছোট আনন্দ অনেক বড় হয়ে ধরা দেয় জীবনে। আসলেই তাই। এবং এই যে স্বপ্নের মানুষগুলো যখন চোখের সামনে আসে, ওরকম আমারও একটা দিন আসলে দুটো মানুষকে আমি একদম চিরচেনা মুখ, আমার সবসময় আপনাদের না আজকের ঈদ আনন্দের মতনই হলো। আমি তো এসেছি মেকআপ নিয়েই, কিন্তু কিছু তো ছোট জিনিস থাকে যেটা আবার একটু দেখতে হয় আয়নায় দেখতে গিয়ে দেখি আবার চাঁদনি। কি ব্যাপার তুমি চাঁদনি, তুমি এত বড় হয়ে গেছো, সেই ছোট চাঁদনি আজকে এত বড়। তো আমি ওকে বলছিলাম যে দেখো সবচেয়ে সৌন্দর্য কিসে হয় বলতে পারো একজন মানুষের? আচ্ছা আমি মেয়েদের কথাই বলি, একটি মেয়ের সবচাইতে সুন্দর কোন দিকটি হলে মানুষ বলবে উনি খুব সুন্দর? মন তো পট করে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু হাসি দেখলে মনে হবে, আমার তাই মনে হয়। কারণ চাঁদকে নিয়ে কথা হচ্ছে, ব্যবহার দেখাবার সময় কোথায়? তাও তো সত্য। হ্যাঁ, কি হতে পারে ওই মানুষটার দ্যুতি যখন ছড়ায়, এখন সেই দ্যুতি তো তুমি মেকআপেও ছড়াতে পারো, কথায় ছড়াতে পারো, লেখনীতে তুমি নামকরা হতে পারো, তুমি গানে নামকরা হয়ে যেতে পারো, অভিনয়ে খুব নামকরা হতে পারো। সব কিছু মিলিয়ে একজন মেয়ে তার সৌন্দর্যটা কোন জায়গাতে কখনো ভেবেছো? অরাতে। আসল কথা হলো আমার ধারণা সেই মেয়েটি যদি কখনো কোনো দিন পড়ালেখা নাও করে, কিন্তু সে জানে কোথায় কখন কতটুকু সাজতে হবে, কার সাথে কতটুকু কথা বলতে হবে, আর আনন্দের দিনে যদি সে চুপ করে বসে থাকে তাহলেও কিন্তু সেখানে সৌন্দর্য বেরোবে না, ওই হাসিটাতেই তো বোঝা যায়। ঠিক একেবারে। এবং আপনি যখন বলছিলেন তখন ওই যে চাঁদনি আপুর হাসিটা তো ভীষণ মানে আমাদের বেশ জনপ্রিয় হাসি, মানে চাঁদনি আপু হাসি নিয়ে দিয়েই পুরো স্টেজ মাতিয়ে রাখতেন এমন। তো সেই নাচ করতো খুব সুন্দর করে, চমৎকার একটা সময়। আমি ওকে বলছিলাম মেইনটেইন করো। অনেক গানে আমি নাচ করেছি, ওনার গান অসাধারণ। আর নজরুল গীতিগুলো, ও মাই গড, মানে আর আমি তো নজরুলের অনেক ফ্যান, মানে আমার খুব ইচ্ছে, বাট আমি কখনো গায়কি আমার ভালো হবে না জানি, হবেও না। তো নাচটা আমি সবসময় প্রেফার করতাম যেন নজরুলের উপরে নাচ। এবং আমি নজরুলের নাচের উপরে কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলাম শিক্ষা সপ্তাহে। অনেক আছে শিক্ষা সপ্তাহে কখনো গোল্ড মেডেল পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আমরা যারা জানি একেবারে রুট লেভেল থেকে, স্কুল লেভেল থেকে যারা নাচ, জেলা পার হওয়া, উপজেলা পার হয়ে, জেলা পার হয়ে, বিভাগ পার হয়ে জাতীয় পর্যায়ে চলে আসা একটা বিশাল ব্যাপার একেবারে। কিন্তু আপুর গান নিয়ে যখন কথা হচ্ছে, আপুর গান আসলে আমার মনে হয় এখনো সেই কণ্ঠ, সেই কণ্ঠের আনন্দ এখনো আমরা শুনতে চাই, সবসময় আপুর কণ্ঠটা ফিরে ফিরে পেতে চাই। তাই মানুষকে একটু আগ্রহে রেখে একটা বিরতি থেকে এসে আপনার গান শুনবো সেটা বলে গেলাম সবাইকে। অনেকেই ঈদের আনন্দে
আমাদের সাথে মারতে চলে এসেছেন এবং আমাদের সাথে যুক্ত হবার আরও একটা মাধ্যম আছে, সেটা হলো জুমের আড্ডা। জুমের আড্ডার মাধ্যমে এই যে আমার স্বপ্নের দুজন নারী, তারা যেহেতু আজ আমার চোখের সামনে আছেন, তাদের সাথে আপনারা এসে লাইভে আড্ডা দিতে পারেন জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরও অনেক আড্ডা হবে, গল্প হবে, সাথেই থাকুন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নেক্সাস আছে পুরো 7 দিন আপনাদের সাথে, এবং এই পুরো আয়োজনে আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন একদম সকাল থেকে রাত পর্যন্ত, সবসময় কিছু না কিছু খুব বিশেষ। কিন্তু আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে লেডিস ক্লাব আমাদের সকল নারী বন্ধুদের কাছে একটু বিশেষ, একটু আলাদা, এবং সেই আয়োজনে কে আসছেন, কতখানি গল্প করতে পারছি, সেই বিষয়ে আপনারা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে আছেন। প্রত্যেক দিন আমরা লেডিস ক্লাবে এসেছি, তবে ঈদের আনন্দ একেবারেই আলাদা। জুমের আইডি পাসওয়ার্ড স্ক্রিন পেয়ে যাবেন এবং আপনারা এসে আমাদের সাথে গল্প করতেই পারবেন। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, এবং আজকে আমরা ভালোবাসাবাসি, হাসাহাসি সবকিছুর ভেতরেই থাকবো। তবে আমাদের পছন্দের দুজন তারকা, তারা ছেলেবেলা ঈদ কেমন কাটাতেন এই বিষয়টাও জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। ফেরদৌসারা আপুর কাছে গানেরও আগে যেটা জানতে চাই সেটা হলো আপনার ছেলেবেলার ঈদ যদি মনে করেন কোন স্মৃতিটা? প্রথম কথা, লেডিস ক্লাব বলেছো, ছেলেবেলা হতে পারে না, মেয়েবেলা, মেয়েবেলা হবে। একদম একদম মেয়েবেলা, ঠিক। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আরো একটা ব্যাপার আমার মাথায় এসেছিল যে অবলা নারী বলা হয়, অবলা পুরুষ কেন বলা হয় না? আচ্ছা, হ্যাঁ, কেন? এটা বের করতে হবে, এগুলো জানতে হবে। কিন্তু ইদানিং অনেক পুরুষরা আপু দাবি করছে যে তারা নাকি অবলা পুরুষ। হ্যাঁ, তারা অবলা, এবং নারীরা আমরা নাকি বেশি একটু আগের থেকে অ্যাগ্রেসিভ হয়েছি, মানে তারা খুব তাহলে ভীত, ভীত যে নারী ক্ষমতায়ন এখন এমন পর্যায়ে এসে পড়েছে যে এখন আর নারী অধিকার বাড়ানো দরকার নেই, বরং এখন পুরুষ অধিকার নেই নাকি মাঝে মাঝে টানাটানি লেগে যাচ্ছে, অনেকে বলছে। হ্যাঁ, আমার ছোটবেলাটা ঈদ কেমন হতো, তাই তো প্রশ্ন তোমার? ছোটবেলার ঈদটা না, জামা কাপড়, জুতা, মাথার যে ব্যান্ড পরবো কিংবা কোনো কিছু পরতে হবে, এগুলো নিজের উপরে নির্ভর করতো না। ভাই বোনরা বা বাবা মা এনারাই তো পছন্দ করে, এনারাই করে দিতেন। ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু জানি ঈদের দিন সকাল হলে গোসল করাবে কেউ, এবং সেদিন একটু স্পেশালভাবে করাবে তো, ছোট্টবেলা। এবং তখন একটা ব্যাগ, বুঝলে, আর ওই সময়টাতে আমাদের সময়ে, তোমরা বোধ করে এটা পাওনি, সেটা হচ্ছে যে আমাদের সময় কিন্তু এই যে টেইলারকে দিয়ে জামা কাপড় সেলানো বাজে জিনিস ছিল, যারা কাজ পারে না তাদের কাজ এটা। মানে হলো সবাইকে গুণী হতে হবে, জ্ঞানী হতে হবে, জানতে হবে কিভাবে সেলাই করা হয়, বাসাতে সেলাই হয়, এটা একটা গুণের কাজ। তো বোনেরা একজন এমব্রয়ডারি করতেন, একজন সেলাই করতেন, একজন কাটিং করতেন, সব গুণী। আমি একমাত্র কোনো গুণ নাই, বেগুণ। যে আমার বড় 3 বোন, মানে আমরা 4 বোন 1 ভাই। আর মজার ব্যাপারটা কি, বোন পরপর 3 জন হওয়ার পর খুব স্বভাবতই বাবা মা ভেবেছেন এবার একটা অন্তত ছেলে হবে, তারপরেও আমি হয়ে গেলাম। এখন আমার তো গায়ে থাকতো আসলে শার্ট প্যান্ট, খুব দুর্ধর্ষ দুরন্ত মানুষ, গাছে ওঠা আমার কাজ। হ্যাঁ, কারোর সঙ্গে একটু রাগ হলো, গাছে উঠে বসে আছি, এরকম। তো দোলনা আছে, সরকারি বাড়িতে থাকা হতো, বাবা যেহেতু সরকারি অফিসার ছিলেন, তো দোলনা আছে এত উঁচু পাইপের উপরে, দোলনার রিংগুলো ঝোলানো, দোলনাতে দুলতাম না, কিন্তু ওই উপরে উঠে দাঁড়িয়ে থাকতাম। আমি ভাবতেও পারি না ছিলাম। তারপর খেলাধুলা, আমি স্কুল চ্যাম্পিয়ন ছিলাম, ইন্টার স্কুল চ্যাম্পিয়ন, কলেজ চ্যাম্পিয়ন, কিন্তু খেলা এবং নাচ দুটোতেই চ্যাম্পিয়ন, এবং সেকেন্ডও হতাম না, ফার্স্ট। কিন্তু শেখা হয়নি, নাচ ওইভাবে শেখা হয়নি, খেলাধুলাও ওইভাবে শেখা হয়নি। আমাদের সময় তো ক্লাবও ছিল না, তো স্বতঃস্ফূর্ত খেলা, দৌড় ঝাঁপ যা আছে সব, স্যাক্রেস বস্তায় পুরে নিজেকে দৌড় দেওয়া, জাম্প দিয়ে দিয়ে, ওটাতে আমি সবসময় ফার্স্ট। তো এই ছিল আমার খেলাধুলা। গান যে আমার মধ্যে এতই বিস্তার করে রেখেছে, আমি কিন্তু তখন এতটা বুঝতে পারিনি। বড় বোনরা গাইতেন, নাচ
খুব সুন্দর গাইতেন। বাড়িতে সবাই গান করতেন? বাসায় সবাই গান করতেন, আচ্ছা। আব্বা গাইতেন। আব্বা বেসিক্যালি ইঞ্জিনিয়ার, তো ওনার গান বাজনায় উনি হচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ। তো আমার খেলাধুলার প্রতি বেশি টান, প্রত্যেকেই আমার উপরে খুব কড়া নজর রাখতো, এই তো গান টান গাচ্ছে টাচ্ছে না, এ বেশি দুষ্ট হয়ে পড়েছে, তাকে একটু সাবুত করতে হবে, ঠিক করতে হবে। এই আমাকে নিয়ে কবিতা পাঠ হতো, এরকম শব্দ করে হাঁটেও, শব্দ করে খায়ও। তারপরে ওস্তাদ যে আসছে দেখলেই জানলা দিয়ে বেরিয়ে গিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে আমার কাজ, রক্তে ছিল আসলে গান। হ্যাঁ, আর ওই খেলাধুলার ফাঁকেই চ্যাম্পিয়ন হতাম যদিও খেলায় এবং নাচে, গান ছিল আমার সঙ্গে, যার কারণে ছোটবেলাতে আমার ওস্তাদজি আসলে আমি পালিয়ে যেতে চাইতাম, কারণ উনি আমাকে বাচ্চাদের গান দিতেন, ছোটদের গান। আচ্ছা, তো তাই তো দেবে, আমি তো ছোট, ওটা আবার আপনার মজা লাগতো। আমি কিন্তু তখন ওই যে ছোট্ট বাচ্চারা বড়দের জুতো পরে বসে থাকে না, ওরকম আর কি আমার ব্যাপারটা ছিল, বুঝলে। হাফ প্যান্ট পরে আছি, চুলের বাসায় কিন্তু চুলের যত্নটা ছিল, ভীষণ চুলের যত্ন আমার মা নিতেন। বড় বোনদের অনেক চুল, আমার অনেক চুল, কিন্তু হাফ প্যান্ট পরা ছোট্ট বেবি, এত বড় চুল যে তার কলা বেনিটাই এত লম্বা। তো এই অবস্থাতেও খেলাধুলা বেরিয়ে যেতাম, মা তো দৌড়াচ্ছে, ওস্তাদজি আসলেই কি ব্যাপার ও থাকে না কেন, তো আমাকে ধরে জিজ্ঞেস করা হলো একবার, কেন গান গাইতে চাও না? তো বড় বোনরা কি সুন্দর গায়। তা আমি বললাম যে না, আমার আপনি যে গান আমাকে দেন একদম ভালো লাগে না। কেন, কি হয়েছে, কি ব্যাপার? আপনি আমাকে ছোটদের গান দেন কেন? আমি কিন্তু ছোট, কিন্তু বড়দের গান করতে চাই। ছোটদের গান দেন কেন, এরকম ইয়েদের গান, বাচ্চাদের গান? তো বলছে তো তুমি কত বড়? তো আমি বললাম আমি তো বড় বোনদের চেয়েও বড়, আমি সন্ধ্যা মুখার্জির চেয়েও বড়। মানে ওই সময়ে বাচ্চাদের হৃদয়ে কি হয়, আমি বড়, এটা বলার জন্য অস্থির। তো সেই বড় গান, ছোটদের গান কখনো নেব না। তো আমার ওস্তাদজি প্রথমবার বড়দের কি ধরনের একটু ওই রাগাশ্রয়ী গানগুলো পছন্দ, এইরকম করে কিন্তু আমাকে ধরে ধরে নাচ আমাকে শিখিয়ে ধরে আটকে ধরে শেখানো হতো বড় বোনরা, কেননা নইলে আমি তো খেলবো, আবার গাছে উঠে বসে থাকবো। পুকুরে জাম্প করতাম, ওই বাড়িগুলো এত বড় বড় ছিল সরকারি অফিসারদের বাড়ি, তো নৌকা বাইতাম, মাঝ দুপুরে হঠাৎ জাম্প করলাম পানিতে, সাঁতারে ফার্স্ট। তো আসলে এখন দেখছি আমি খেলতে যেতাম, আসলে খেলা পণ্ড করতে যেতাম। খেলা পণ্ড, এই ডানপিটে জীবন, এই ডানপিটের মেয়েবেলা, সেটা কিভাবে, মানে কোন এলাকায়, কোথায় বড় হয়েছে? এটা আব্বার তো পোস্টিং ছিল চিটাগং, রাজশাহী, ঢাকা। তো চিটাগং একেবারে ক্লাস 1 ছোট নন্দন কানন স্কুলে ভর্তি হলাম, কিন্তু তখনই কিন্তু দাদাগিরি শুরু। আমার ক্লাস 1-এ আমি পড়ি, আমার বড় বোন 2-তে। বড় বোন জান্নাতারা ভীষণ ভালো গাইতেন, তুমি তো চেনো। উনি খুব সরল সাদাসিধে, তো ওকে করতো কি, ওর বন্ধু বান্ধবরা ছোট ছোট পিঁপড়া, লাল পিঁপড়া কামড় দেয়, ওটার ঢিপির উপরে দাঁড় করিয়ে বলতো একটা গান শোনাও, তো ইচ্ছে করে দুষ্টু হয়ে, ও খুব ঠান্ডা, লাল হয়ে যেত পিঁপড়া কামড় দিয়ে, ও তো গান শোনাচ্ছে বেচারা, আর আমি তো দুর্ধর্ষ চলে আসছি পালোয়ান। এখন কি বাঁচাবেন? বোনকে বাঁচাতে হবে, আমি শুধু বলতাম এইভাবে ওকে কষ্ট দেওয়া, কারা কারা একদম হাত টাত গুটিয়ে ঘুষাঘুষি শুরু হয়ে গেল। ঠিক আছে, এরকম দরকার। ভাইকে, ছোট ভাই, তাকেও এরকম ধরনের, তারা একটু শান্ত ছিল আপনার থেকে? মানে আমিও শান্ত, আমি তো সবার দাদা, এরকম একটা ব্যাপার, বস। ছোটবেলাতে শীষ কেউ বাজাতেই পারতো না, শীষ যদি বাজালো তো তার জীবন নাশ। মানে আমি বাজাবো, ভালো সাইক্লিং করতে পারতাম, সাইকেল চালাতাম। কাজী নজরুল ইসলামের ছোটবেলার নানান রকম ছোট গল্পে আমরা কিন্তু এরকম ডানপিটে বেশ অনেক চরিত্র দেখেছি, একদমই মনে হচ্ছে একদম উপন্যাসের ভেতর থেকে উঠে আসা। জন্মগতই কিন্তু নজরুল অনির ভিতরে ঢুকে গিয়েছে, যার জন্য এগুলো সে নিজে নিজে করেছে নিজের অচেতন মনে। তাই তো, মানে তখন হয়তো নজরুল এত পড়াও হয়নি। সঙ্গীত
জীবনের সাথে জড়িয়ে আছে, রক্তেই জড়িয়ে আছে। সঙ্গীত শুরু, বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন, বড় বোন থাকলে, জান্নাতারা থাকলেও ফার্স্ট, আমি সেকেন্ড। আবার আধুনিকে বা অন্যান্য গানে দেখা গেল আমি ফার্স্ট, ও সেকেন্ড। এটা হতেই পারে না, মানতে পারতাম না, কাঁদতাম। তারপর এইভাবে করে বড় হওয়া, হাতে ধরে বোনরা আমাকে এগিয়ে দিলেন। আমার বাবা এইচ এম আব্দুল হাই, তার কাছে হাতে করি, এবং অন্যান্য বাংলাদেশের অনেক অনেক গুণী জনের কাছে শেখা। আর ভারত থেকে আমার ওস্তাদ মাশকুর আলী খান, যার নাম আমি নিতেও লজ্জা পাই, কারণ আমি শিখেছি বলতেও লজ্জা। কারণ হয় কি, অনেকটাই জানতে হয়, ততটা কি আমার জানা হয়েছে কিনা আমি জানি না। আমার সবচেয়ে ভালো লাগার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডে মনে পড়ে। আমি আমেরিকাতে গাইছি, একটা বিশাল আয়োজন, সেখানে জাজ মিউজিশিয়ান ছিলেন 10 জন, তাদের সঙ্গে আমার গান, নজরুল সঙ্গীত হচ্ছে। তো নানান পরিচয় টরিচয় সব কিছু দিয়েই হলো, কিন্তু আমি উস্তাদজির নাম বলিনি। বলতেই আমার লজ্জা হতো যে আমি কি ততটাই উপযুক্ত। তো গানের প্রায় শেষ দিকে উপস্থাপনায় তিনি বলছেন, আজকে সবচেয়ে বড় একটা সারপ্রাইজ রয়েছে শিল্পীর জন্যে এবং শ্রোতাদের জন্যে। তো কে বলছে, একটু পরে যার নাম বলবো আপনারা অবাক হবেন। এমন একজন মানুষ বহুদূর থেকে পেছনে বসেছিলেন, প্রথম থেকে শেষ অবধি গান শুনেছেন, এবং উনি হেঁটে আসছেন দূর থেকে। আমি চিনতে পারছি না, কি রে এইরকম একজন আছেন, কিন্তু তিনি তো আমেরিকায় এসে আমার গান শুনতে আসবেন, প্রশ্নই আসে না। তারপরে যখন কাছে এলেন, আমি আমার জীবনে তার কাছে এত বড় ঋণী হলাম। উস্তাদ জি আসলেন, উস্তাদ মাশকুর আলী খান, উনি স্টেজে উঠে আসলেন, আমাকে দোয়া করলেন, আশীর্বাদ করলেন, এবং উনি ভীষণভাবে আমাকে মানে স্নেহ প্রদর্শন করলেন, এবং সমস্ত দর্শক শ্রোতাকে বললেন যে সে কেন আজকে এত সুন্দর গাইলো, কেন আজকে আমার নাম নিল না। তখনই আমি পায়ে হাত দিয়ে বললাম যে আমি লজ্জা করেছি, আমি উপযুক্ত হইনি আপনার নাম নেব। বলছে, মানুষ তো শুধু নামটা লিখিয়েছে, এমনও লোকও বলে থাকে আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক। তোমার মধ্যে এই যে জ্ঞান, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি নিজেকে এতটাই ছোট করে রাখো, কিন্তু তা তুমি নও। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমার পুরো প্রোগ্রামটা দেখলাম, শুনলাম, কি অদ্ভুত, অবশ্যই আমার নাম বলবে। মাশাআল্লাহ, এটা তো পুরা সোনায় সোহাগা। হ্যাঁ, জীবনে অনেক বড় সার্থকতা এটা। এবং আজকের দিনে আমি এমন কিছু গল্প শুনছি, এই গল্পগুলো শুনে আমার ঈদটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। এবং আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আমরা কিন্তু চাঁদনী আপুরো ছেলেবেলা ভাই বোনের সাথে কেমন সময় কাটানো, পুরো পরিবারের ভেতরে যে একটা আনন্দ ভাব ঈদের সময় থাকে, সবকিছুর গল্প শুনবো। আপনারাও নিশ্চয়ই আনন্দই পাচ্ছেন, উদযাপন করছেন আমাদের সাথে। একটা বিরতি থেকে ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এমন একটা আড্ডা যেখানে বিরতি নেবার আসলে কোনো প্রয়োজনই নেই, তবুও একটা সিস্টেমের কারণেই হয়তো ছোট্ট করে একটু বিরতি নিয়ে নিচ্ছি, তবে যাবা মাত্রই কিন্তু চলে আসছি। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা বারবারই জানাতে চাই, এবং জুমের আড্ডায় আরও একবার ডেকে নিতে চাই। সাথে সবাইকে বলছিলাম যে ভাই বোনের ভেতরে একটা আনন্দ, এটা আসলে চমৎকার, অন্যরকম। এবং পরিবারের সাথে ঈদের থেকে সুন্দর ঈদ আসলে হয় না। ছেলেবেলায় যদি চাঁদনী আপুর ফিরে যায়, তো সেখানে যদি ছোটবেলায় ভাই বোনের মধ্যে মারামারি, ঈদের সময় কাড়াকাড়ি বা জামা লুকিয়ে রাখার বিষয়গুলো একটু ছোট্ট করে শুনি। আমি আসলে বাসার সবচেয়ে ছোট মেয়ে, তা আমার ইমিডিয়েট যে বড় ভাই, সে আমার চেয়ে 9 বছরের বড়। হ্যাঁ, তো আমাদের মধ্যে ও আমার সাথে হিংসা করতো, আমি তো অনেক কিছুই বুঝতাম না। তো ঈদের কাপড় না, কিন্তু মজার কিছু ঘটনা ও সবসময় আমাকে বলে, এবং তার ঘরে এখন ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সবার সাথে যখন আমরা গ্রুপ আড্ডা দিই, সে তখন সেই ঘটনাগুলো বলে। আচ্ছা, যেমন আমি হওয়ার পরে আমার মা যখন ঘুমাতেন, হয়তো বামে আমাকে রাখতো, ডানে তাকে রাখতো। তো মা তো ঘুমের মধ্যে ঘুমিয়ে যেত, আমার মুখে ফিডারটা দিয়ে, কাঁদলে ফিডারটা দিয়ে ঘুম পাড়িয়ে দিত। আচ্ছা,
সে করতো কি, সে পিঠাটা আমাকে না খাইয়ে সে নিয়ে নিজে খেয়ে ফেলতো। আর রাতের বেলা তো আমি বলে কাঁদতাম, তার বলে কি মা ও তো খেয়েছে তারপরে তো কাঁদছে, মানে আম্মু সেই এই জিনিসগুলো বিশ্বাস করতো, মানে না এরকম অনেক উল্টাপাল্টা কাজ করতো। আচ্ছা। আর যেটা হচ্ছে বড় হওয়ার পরে আমার মনে আছে আমি কিন্তু সবসময় ঢাকাতে ঈদ করেছি আমার 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 জানা মতে। তো যেই বেলা আপনার সাথে আমার দেখা হয়েছিল কলকাতায় ঈদের ভিতরে, মানে তারপরের দিন ঈদ, মনে আছে কি ক্রাইসিস আমাদের, জানো সেই সময় হয়ে গিয়েছিল, কিন্তু ওই ঈদের সময়টাই আমার তোমার দেখা একদম সেই অভিজ্ঞতাটা বলি। যেহেতু আমি সবসময় ঢাকাতে ঈদ করেছি, আমার গ্রামের বাড়ি নেই সেই অর্থে, মানে আমার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর মায়ের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, তো ঈদটা ঢাকাতেই করা হয়। তো সেই সময় আমরা রিক্স নিয়ে ঈদের দিনই রওনা দিয়ে দিলাম বাই বাসে। মানে অদ্ভুত দিন ছিল সেটা, মানে এত সুন্দর করে যে মানুষ ঈদ উদযাপন করে গ্রামগঞ্জে, মানে দেখার মতো, মেলার পর মেলা, রঙিন রঙিন কাপড় জামা, বেলুন হাতে, মানে গরিব বাচ্চা কাচ্চা যারা আছে বা যারা খালা বা চাচা চাচিরা আছে ওখানে, কি সুন্দর করে যে ঈদ করে না, মনে হলো কি নেমে দেখি ওই ঈদটা আসলে আমার লাইফের শ্রেষ্ঠ ঈদ। তারপরে যেটা করলাম, আমরা কিন্তু পুরোপুরি যাইনি, না যে আমরা একটা গ্রামে নেমে গিয়েছিলাম, নেমে যে আমরা মানে ঈদটা সেখানে উপভোগ করার জন্য, যে আমাদের যেহেতু ঈদটা রাস্তাতেই হচ্ছে, না এখানে নেমেই গেলাম, মানে ঢাকায়, মানে আমাদের বাংলাদেশে ঢোকার পরে। তা ওইখানে আমরা সেই যাত্রা থেকে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, মানে দেখার মতো ছিল। এবং সেই ঈদটাও ওই একই ঈদ আমাদের খুব স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, জীবনে একটা স্ট্রেস ঈদ, কিন্তু এত সুন্দর হতে পারে অকল্পনীয়। সে কারণটা ছিল হঠাৎ করে সরকারি অফিসার আমার হাজব্যান্ড, ওনার সিগনেচার বদলে যাচ্ছে, হাত চলে না, হাতে ব্যথা, ভয়ঙ্কর ব্যথা, কি যে হয়েছে জানা যাচ্ছে না। এরকম অবস্থায় আমরা খুবই খুবই ব্যথিত। ঈদেরও একটা ছুটি নিয়ে এর সাথে মিলিয়ে সরকারি ছুটিটা নিয়ে আমার হাজব্যান্ড রওনা দিলেন। আমার তখন ছেলে হয়েছে, মেয়ে তখন হয়নি, ছেলে ছোট্ট, ওকে নিয়ে রওনা দিলাম। তো আমাদের তখন খুব স্বল্প আয়ে চলা, তো কলকাতায় নেমেই আমরা ওই হোটেলটাতেই, একই হোটেলে ছিলাম। আমাদেরকে এক রাতের জন্য বললো, তোমরা ভয় পেও না, কলকাতায় কোনো ভয় লাগবে না, তুমি এখানে ওখানে টুকটাক বাজার করতে থাকো, আর এই হোটেল থেকে বেশি নড়ো না, আমি কালকের দিনটা শুধু যাবে, পরশু সকালে এসে হাজির হব। কি ব্যাপার, কোথায় হাজির হবে? ওনার প্ল্যান হচ্ছে উনি ওখান থেকে চলে যাবেন আজমির, আজমির শরীফ যাবেন। কেননা উনি সরকারি ছুটি নেবার সময় কাগজে লিখতে হয়, যদি আজমির শরীফ বলা যায় তাহলে ছুটি পাওয়া যায়। ও হ্যাঁ, এটা একটা সরকারি নিয়ম। তো আমি ওই নাম দিয়ে ছুটি নিয়েছি, অথচ কলকাতা হয়ে যাব সিঙ্গাপুর, যেহেতু আমার অসুখটা টেস্টটা করে দেখতে হবে কি হয়েছে। তো ওই এরকম একটা সময়ে আমাকে অফিস থেকে ছুটি দিয়েছে, আর আমি আজমির শরীফ না গিয়ে আমি তো আল্লাহর কাছে সারা জীবন জবাবদিহি করতে হবে, এইটা আমার ঠিক হবে না। তা বললাম ঠিক হবে না, আগে তো প্ল্যান করনি, এখন আমি এই 1.5 দিন কিভাবে থাকবো আর কি। তো তৎকালীন সময়ে মোবাইল নেই, মোবাইলের যুগ নয়, তো আমি তো হতাশ। এর মধ্যে আমাকে বলল যে তুমি সিঙ্গাপুরের টিকিটটা যদি পারো করে রাখো, ডেটটা করে বুকিং করে রাখো। উনি দিলেন রওনা, কিভাবে কেমন করে যাচ্ছেন, কোথায় উঠবেন কিচ্ছু জানেন না। এবার আমিও খুবই অনিশ্চিতের মধ্যে। আমি যতবার টিকিট কাউন্টারে যাই ওরা বলে যে তোমরা হলো বিদেশি। আমি তো জানি যে বিদেশি হলেও তো টিকিট তো কাটা যাবে না। এইখানে অনেকগুলো ছুটি চলছে, সব নানান পূজার ছুটি, সেই সাথে তোমাদের ঈদের ছুটি, সব ছুটি। আচ্ছা, তুমি এখন কিচ্ছু করতে পারবে না। আমি তো একা হয়ে গেছেন, হতাশ, একেবারে টোটালি হতাশ, মানে না টিকিট বুকিং, না কিচ্ছু করা, সব বন্ধ।
পুজোর ছুটি ঈদের ছুটি মিলিয়ে বিশাল লম্বা ছুটি। আমার কিছু করার নেই, ঈদের দিন চলে আসছে, পরশু ঈদ। এখন এর মধ্যেই কিন্তু ওর সঙ্গে আমার দেখার কথাবার্তা। এর মধ্যে আমরা বসে আছি ওই সিঁড়ির মধ্যে বসে, কখনো কাঁদছি, কখনো চিন্তায় পড়ে আছি কি করব। আর আমি কোনো টিকিটও কাটতে পারিনি, বসে আছি, জাস্ট বসে আছি। আর তখন তো এত বুদ্ধি হয়নি, কার্ড ফার্ড হয়নি তখন, ব্যাংকের কার্ড টার্ড তখন সেসব সিস্টেম আর নাই। হ্যাঁ, ক্যাশ অল্প কিছু। আমার হাজবেন্ড খুব ঘুমিয়ে পড়লে খুব ভালো ঘুম দেয়, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ঘুম দিয়ে যা হোক। ঈদের দিন সকালে ভোর, সারা রাত তো ঘুম নেই, ছেলেকে নিয়ে বসে আছি সিঁড়ির উপরেই, রুমে নেই আমি, অস্থিরতায় অস্থিরতায় মানে কান্নাকাটি অবস্থা। এর মধ্যে এক ফ্যামিলি এসে বলছে, আচ্ছা এক ভদ্রলোককে মনে হলো আপনার হাজবেন্ড হবে। মনে হলো মানে কি হবে? একটা ট্রেনের মধ্যে দেখেছে উনি, মনে হলো আমার হাজবেন্ড হবে। কেমন করে বুঝলেন? বলে উনি অনেক ঘুমাচ্ছিলেন। আচ্ছা, মিল পেলাম। তারপরে কি করছিলেন? মোটামুটি ওনারা নিশ্চয়ই জানেন উনিই আমার হাজবেন্ড। তো বললো যে অনেক ঘুমাচ্ছিলেন, তাহলে তো ওনার পাসপোর্ট চুরি হয়ে যাবে। তো এগুলো ভয়ে টয়ে বসে আছি। ভোর, আধার ভোর, কুয়াশাচ্ছন্ন ভোর, দেখি দূর থেকে একটা পাঞ্জাবি পরা মানুষ আস্তে আস্তে হেঁটে হেঁটে দূর থেকে আসছে। তো এদিকে আমি কাঁদছি, কিন্তু ওই দাওয়ায় বসে আমার ছেলেকে বুকে নিয়ে আমি একদম রীতিমতো কাঁদছি। তো দেখি না, লোকটা এগিয়ে আসছে। এগিয়ে এসে দেখলাম যে আমার হাজবেন্ড, এবং আমি ওকে বললাম, তোমার যে পাসপোর্ট হারিয়ে যায়নি তার প্রমাণ হচ্ছে যে তুমি আসছো। আমি ধরেই নিয়েছি চুরি হয়ে যাবে সব। যাই হোক, এখন ঈদের দিন কি করব? বলে, আরে কান্নাকাটির কি আছে, তুমি কাঁদছো কেন? আমি বললাম যে কিচ্ছু করার নেই, কিছুই আমি করতে পারিনি, টিকিটও নাই, ঈদের দিনও গেল, খাবার নেই, সব দোকান বন্ধ, কি করব? তো বলছে রেডি হও। কোথা যাব? রেডি হব? বলছে শিগগির চলো, আমাদের হাই কমিশনারের ওখানে ঈদ চলছে, সরকারি ঈদ তো, ওটাতে সবাই থাকতে পারে। বললাম বাহ, এখন একটা দারুণ ঈদ হবে। সুন্দর রেডি টেডি হয়ে গেলাম। সত্যি এত সুন্দর করে রিসিভ করলেন ওনারা আমাদের, মনে হলো আমি আমন্ত্রিত কেউ ছিলাম। কিন্তু আসলে সবারই সুন্দর ঈদ ছিল, চমৎকার একটা গল্প শুনলাম। এদিকে আমাদের জুমের বন্ধুরাও কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে চলে এসেছেন, অনেক বন্ধুরা আছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি জুমে না গিয়েও একেবারে মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনছি। তো সেখানে চাঁদনি আপু আছেন। চাঁদনি আপু প্রচুর অভিনয় করেছেন, নাচের সাথেও আসলে আপনার চোখের মুখের এক্সপ্রেশন এগুলো বরাবরই সমাদৃত। তো সেই ক্ষেত্রে একটা ডায়লগ বা কোনো একটা পার্টিকুলার চরিত্র যেটা আপনার ভীষণ পছন্দ, দু চারটা লাইন শুনতে পারি বা দেখতে পারি কিনা? মানে আমি লাল শালুতে আমার ডায়লগ ছিল, ফার্স্ট ডায়লগ, যেটা বিয়ে করে নিয়ে আসার পরে, তো বড় বউয়ের সাথে জমিলার ক্যারেক্টার ছিল। তো মজিদ সাহেব রুম থেকে বেরিয়ে, ঘর থেকে বেরিয়ে নামাজের ওখানে যায়। এই ডায়লগটা অনেক আলোচিত একটা ডায়লগ। তো যখন আমি ধান বাঁধছে বড় বউ, আমি যে বসি নিচে বসে, তখন ধানগুলো উঠাতে উঠাতে হাসতে হাসতে একটা ডায়লগ বলি। তো দুজনেরটাই বলছি, নালে মজা লাগবে না। এই সিমরি, এত হাসুস কেন? বড় বউ, কি হইল এত হাসুস কেন? টানা রোজও নাই। কি কস? আমি জানি টানা রোজও নাই। মানে দুজনের কথোপকথনটা এরকম ছিল। বাহ, বেশ মজার। এবং এই যে এত ন্যাচারালি আপুর সাথে সাথে ক্যারেক্টারে শিফট করতে পারে, এটাই হয়তো আসল আর্টিস্ট। এদিকে আমাদের জুমে অনেক বন্ধুরা এসে গেছেন, সবাই সুন্দর সুন্দর করে এসে গেছে। সুরমা আপু আছে, সামান্তা আছে আমাদের সাথে, নাহিদা, নেলি আপু আছে, মিষ্টি আপু আছে। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। এবং কেমন লাগছে দুজন গুণী মানুষকে এত কাছে লেডিস ক্লাবে পেয়ে? সুরমা আপুকে দিয়ে শুরু করতে চাই। সুরমা আপু। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। আমাদের অতিথি আপুদেরকে ঈদের শুভেচ্ছা। আজকে খুবই আনন্দ লাগছে, ঈদের আনন্দ থেকে বেশি আনন্দ লাগছে যে আমাদের দেশের একজন গুণী সম্পদ সঙ্গীত শিল্পী ফেরদৌসা আপাকে পেয়ে আর নৃত্যশিল্পী চাঁদনি আপাকে পেয়ে খুবই ভালো আনন্দ লাগছে।
আর আমি একটু 4 লাইন ফেরদৌসের আপার জন্য গাইবো। আমি ওনাকে উদ্দেশ্য করেই, আমি তেমন জানি না, তারপরে ওনার জন্য আমি এই গানটা, আমাদের লাইন। কুদ্দুস বয়াতির লেখা একটু গান, সেই গানটা আমি হ্যাঁ আপু, গাওয়ার 2 চেষ্টা লাইন করবো। ছোট্ট করে শুনি। খুব ভালো চলেন। লাগছে, একটু অন্যরকম। হ্যাঁ। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে এসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে এসে খেলা করে। দেখতে ভালো, গায়ে সে ভালো, দেখতে ভালো, গায়ে সে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে। বাহ। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে এসে খেলা করে। চমৎকার সুরমা আপু। nice। বাহ 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 বাহ। অনেক সুন্দর। অনেক ধন্যবাদ সুরমা আপু। সামান্তার কাছে ছোট্ট করে একটু শুনি, ভিন্ন ঈদের শুভেচ্ছা উপহার। নেই। ভিন্ন উপহার, আপুরা ভীষণ খুশি। এদিকে সামান্তার সাথেও কথা বলবো, বাকিদের সাথে কথা বলবো, কিন্তু একেবারেই ওই যে একটা বেরসিক বিরতি নিতে হয়, সেই বিরতিটাই নিয়ে নিচ্ছি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে এই বেলায় এসে আমার একটু মন খারাপের দিকে, মানে ঈদের দিন মন খারাপ হওয়া উচিত না, তারপরে হচ্ছে, কারণ আমাদের যাবার বেলা চলে এসেছে। দুজন মানুষের সাথে আরো 2 ঘন্টা গল্প করলেও হয়তো আমার মন ভরতো না, আমি জানি আপনাদেরও নয়। আপনারা অনেকেই আমাদের সাথে জুমের আড্ডায় যুক্ত হয়েছেন। আমি একটু সামান্তার কাছ থেকে ঈদ শুভেচ্ছা নিতেই চাই আপুদের উদ্দেশ্যে, সে নিশ্চয়ই কিছু বলতে চায়। সামান্তা। আপু ঈদ মোবারক, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি প্রথম দিন হচ্ছে ঈদের ঘোরাফেরা করেছি, আর সেকেন্ড হচ্ছে রেডিওর সাথে কাটাচ্ছি। বাহ এই তো বাহ আমার ঈদ, বাহ, তোমাকে অনেক চমৎকার। সুন্দর লাগছে। আর তাকে তাদের দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ আমাদের ঈদ হচ্ছে তারকাদের সাথে। বাহ, বাহ 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 so বাহ। nice। অনেক ঈদ ধন্যবাদ মোবারক সামান্তা। তোমাকে। ঈদ মোবারক। ছোট্ট সামান্তা মিষ্টি করে অনেক গুছিয়ে কথা বললো। এদিকে মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু নিশ্চয়ই আমাদের আপুদেরকে শুভেচ্ছা জানাতে চান। মিষ্টি আপু। আপু আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ আপু মোবারক। আমি 6টায় বসে থাকি, আমার গুরু তুল্য ফেরদৌসা আপা, যিনি আমার শিক্ষক তুল্য। আমি বাসায় যখন ছিলাম প্রতি বছর পাচ্ছতাম, এবং আপা আমার কম্পিটিশনের জাজে ছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আপ্লুত, আপার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আর আমার মেয়ে আপার স্কুলে গান শিখেছে, সেও অনেক ভালো গায়। আর চাঁদনি আপুকে অনেক অনেক ভালোবাসা। আমি যখন বাপালার দোতলা থেকে নাচতাম, দেখতাম চাঁদনি আপুরা নাচ করছে, মৌ আপু, চাঁদনি আপু, জি আপু, আমরা তাকিয়ে তাকিয়ে দেখে যেতাম, তখনই ওনারা তারকা। তো আপু, আমি ফেরদৌসার আপুর উদ্দেশ্যে একটু কিছু গান আপু শোনাতে চাই। একদম হ্যাঁ, তাড়াতাড়ি অবশ্যই। শুনি প্লিজ, চলেন। অবশ্যই। ওই ঘর ভুলানো সুরে, ঘর ভুলানো সুরে, কে গান গেয়ে যায় তোরে, গান গেয়ে যায় তোরে, ওই ঘর ভুলানো সুরে, ঘর ভুলানো সুরে। ধন্যবাদ Good. ফেরদৌসা আপু বলেছেন গান বিউটিফুল। চালিয়ে যেতে হবে। হ্যাঁ, চালিয়ে যেতে হবে। বলবো, আমি যখন ভালো রেজাল্ট করতাম, আমার ওস্তাদ ইয়াকুব আলী খান, লিও জেবারে, রডজিক সার্কেল বলতো ফেরদৌসা আপার মতো মূর্তি দিবা, ফেরদৌসা আপার উপর ফোকাস দিবা। উনি খুব আমার ভালো আইডিয়া বাহ দিলেন বাহ, নজরুল সঙ্গীত। কি চমৎকার আপু, ভালো। অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপুর কাছে ছোট করে শুনি, ঈদের শুভেচ্ছা বিনিময় করি। নাহিদা নেলি আপু কিছু বলতে চান? একটু আনমিউট করবেন। উনি হয়তো শুনতে পাচ্ছেন না। ওবায়দা আপু একটু আনমিউট করে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন অবশ্যই। ওবায়দা আপু ঈদের, আচ্ছা নাহিদা নেলি আপু করেছেন। জি জি নাহিদা আপু। ওবায়দা আপুর সাথে জি জি জি, ঈদের শুভেচ্ছা আপনাকে। ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ফেরদৌসা আপু আর চাঁদনি আপুকে ঈদের শুভেচ্ছা। ঈদটা ভালোই কাটলো, সবার কাটুক, সবাই এটাই বলবো আজকে। অনেক অনেক ধন্যবাদ আপু। ওবায়দা আপুর কাছে আসতে চাই, সময় সংক্ষেপ। ওবায়দা আপু। জি ধন্যবাদ ঈদ নাহিদা আপু। মোবারক। ওবায়দা আপু শুনতে পাচ্ছেন? আনমিউট হয়েছে ওবায়দা আপু। ঈদের শুভেচ্ছা, একটু স্টুডিওতে কথা বলতে চাইলে।
জি জি আপনাকে আমাকে বলছেন আপা, জি জি তো আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ ওয়ালাইকুম মুবারক আপা। আসসালাম। ফেরদৌসা ঈদ আপাকে মোবারক। আসসালামু আলাইকুম, চাঁদনিকে অনেক অনেক শুভেচ্ছা। ফেরদৌসা আপা আমার খুবই পছন্দের একজন শিল্পী। আপার বোনের সাথে আমাদের পরিবারের একটা সম্পর্ক ছিল, নামটা তো এতদিনে ভুলে গিয়েছি। বড় বোন, অনেকবার দেখা হয়েছে আপার বড় বোনের সাথে, হ্যাঁ। আপার নামটা ভুলে গিয়েছি। ওই আমার ভাইয়ের বাসায় আসতেন, হরিজন্নাথ, হিরণ সেই জন্য আলম। ফেরদৌসা আপার গানও ভালো লাগে, উনাকেও ভালো লাগে। ওই আপা উনিও গান গাইতেন, হ্যাঁ। নজরুল সঙ্গীতই গাইতেন। জি জি তো আজকে ঈদের খুশি ছড়িয়ে দিন, ভালোবাসা ছড়িয়ে দিন। অনেক ভালোবাসা ধন্যবাদ আসলে ওবায়দা আপু। আমাদের আজকে এমন একটা ঈদের সময় আমরা যদি শত্রু হয়, দ্বন্দ্ব থাকে, সবার মাঝে আমরা ভালোবাসা ছড়িয়ে দিই। কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সবার সাথে মিলেমিশে একদমই থাকি। ঈদের দিন আসলে কেউই আমরা আমাদের সংস্কৃতিটাই এমন যে ঈদের দিন যত দ্বন্দ্বের মানুষও চোখের সামনে চলে আসুক, কোনোভাবেই আসলে তার দিকে যে মুখ বাঁকা করে কোনো কথা বলা যাবে সেটা হয় না। জন্য একটা স্পেশাল ভালোবাসা রইলো। এই যে মানুষ ওনাদের সাথে একটু যোগাযোগ হলো, যে কোনো ভাবে হোক, ঈদ মোবারক বলতে পারলাম, সেটাই অনেক ভালো লাগলো। বাহ, সত্যি চমৎকার। ক্লাব খুব খুব ভালো লাগলো যে আমরা এই যে আলাদা রকম এই আয়োজনটা করতে পারি। যারা ঘরে বসে আছেন, যারা খুব আমাদেরকে ভালো দেখছেন, লাগে, তারা আমাদের সাথে অন্তরঙ্গ একটু কথা হ্যাঁ। বলতে পারেন। ওনাদের সঙ্গে তো নাইদা আপার সঙ্গে তো বেশি কথাই হয়নি, ওবায়দা আপুর কথা শুনেছি, সকলেরই কথা শুনেছি, ভালো লেগেছে। বাহ, খুব ভালো চমৎকার। আর শেষের দিকেই আছি চাঁদনি আপু, একেবারেই যেহেতু বিদায় বেলায়, তো সেই ক্ষেত্রে সবসময় যারা আমাদের বন্ধুরা, যারা আপনাদেরকে বরাবরই সমাদৃত করে এসেছেন, এমন কোন একজনের যার সাথে হুট করে একটা দেখা, পথে হুটহাট দেখা হয়ে গেল, একদম সাথে সাথে আপনাকে আগলে ধরলেন, এরকম কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। যেমন আসাদ বাবার কথাই বলি, রাইসুল ইসলাম আসাদ বাবা। হ্যাঁ, তো দুখাই, তারপরে লাল সালু, এরপরে বাবার সাথে একটা নাটক হয় আমার বুদ্ধিজীবীদের উপরে। এরপরে বাবার সাথে আমার কোনো যোগাযোগই নেই, নাই মানে নাই, একদম নেই। এরপরে শুনলাম বাবা অনেক অসুস্থ। বাবা কিন্তু মাঝখানে, রাসুল ইসলাম আসাদ বাবা জি মাঝখানে অনেক অসুস্থ ছিলেন। সেটা 2007-08 দিকে। উনি হাঁটতে পারতেন না, ওনার পায়ের নিচে কি যেন একটা সমস্যা হয়েছিল। বাবা আমেরিকা থেকে বাংলাদেশে আসার পরে পল্টনে নিজের বাড়িতে উঠেন। আচ্ছা, তো এই কথাটা কিভাবে যেন আমার কানে আসে। আসার পরে বাবাকে দৌড়ে যাই দেখতে, মানে আমার নিজের থেকেই যাওয়া। বাবার ওই অবস্থা দেখে না আমি আর টিকতে পারলাম না। মানে বাবা পায়ে স্টেপ দিতে পারে না, মাটিতে পা রাখতে পারতেন না। অনেক দিন উনি খুবই অসুস্থ অবস্থায় ছিলেন। তো ওই দেখাটার পরে প্রায় রোজই যেতাম বাবার সাথে দেখা করতে, একদম নিজের মেয়ের মতো ভাবে। তো এই দিনগুলো আমাকে খুব কাঁদায় এবং ভাবায় যে আসলে এত ভালো গুণী শিল্পী বা একটা ভালো মানুষ, মুক্তিযোদ্ধা, উনি তো যুদ্ধ করেছিলেন। তো ওনারা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কি করে হবে, ভালো কি করে শিখবো। বাবার কিছু কিছু কথা আমার কানে এখনো বাজে, যে যখন আমি দুখাই করতে গিয়েছিলাম প্রথমে, বাবা বলতো, শোন তোকে একটা কথা বলি, কাজ করার মতো জীবনে একটা কাজ করবি, 10টা 100টা কাজ করার দরকার নেই, এটা মনে রেখে তুই চলবি, সেভাবে তুই কাজ করবি। আমি কিন্তু বাবার এই কথাটা সবসময় মনে রাখতাম যে হ্যাঁ, কাজ করলে একটাই করব, বেছে শুনেই করব। 10টা কাজ করে কোনো লাভ নেই যদি মানুষ সেটার মনেই না রাখতে পারে বা মনেই না রাখতে পারে। এরকম কিন্তু বেশ কটা কাজ তাহলে ইতিমধ্যে হয়েছে, একটা না বরং একাধিক হয়েছে। পদ্মা নদীর মাঝি, দুখাই। না, আমি করেছি লাল সালু, জয়যাত্রা আর দুখাই। রাইসুল ইসলাম আসাদের কথা বলছি, যে বাবা উনি কিন্তু সেটা করেছেন। হ্যাঁ, অনেক সিলেক্টিভ কাজ করতেন যেটা মানুষের মনে রাখার মতো। এবং একটা মজার বিষয় যেটা না বললেই না, দুখাইতে কিন্তু বাবা আমার বাবা হয়েছিলেন আর লাল সালুতে হাজব্যান্ড। আচ্ছা, আমি কোনোভাবেই করব না। আমি বললাম যে মানে চিত্রাদি আমার নাম অফার করেছিলেন সেই সময়, তানভীর মোকাম্মেল আঙ্কেলকে। তো আমি করবই তো না, না উনি আমার বাবা, আমি ওনাকে বাবা ডাকি, আমি কি করে ওনার হাজব্যান্ড আমি বলবো ওখানে। তো বাবা আমাকে কল দিয়ে বলেন যে শোন, কখনো তুই আমার মা হবি, কখনো তুই আমার বউ হবে, এটাই তো অভিনয়। আর এইটা থেকে যদি চ্যালেঞ্জ করে তুই করতে পারিস অভিনয়, তাহলে তুই জাত শিল্পী, আমি চাই তুই এটা কর। তারপরে আমাকে ম্যানেজ করে বাবা নিয়ে আমাকে লালসালুতে নিয়ে গেল করালো। আরেকটা ঘটনা যেটা আমি বলতে চাই, একটা জায়গায় আছে যে মেয়েটা নামাজ পড়তে পড়তে মানে
মেয়েটাকে শাস্তি দেওয়া হয়। নামাজ পড়তে পড়তে মেয়েটা ঘুমিয়ে যায়, মেয়েটা তো ছোট থাকে জমিলা। তো যখন চুরির আওয়াজ হয় তখন বলে যে বিবি, বড় বউকে বলে আমার মনে হয় নাই, ঘুমাই গেছে, চুরির শব্দ শুনি না যে। তখন দরজাটা খুলে দেখে যে আসলে আমি ঘুমিয়ে আছি জায়নামাজের উপরে। হ্যাচকা টান দেয়, টান দিয়ে উঠানে নিয়ে যায়। সেখানে একটা সিন ছিল, বাবার মুখে থুতু মারতে হবে, বলো আর বলেন এটা কিভাবে আমার পক্ষে সম্ভব, মানে আমি কিভাবে মারবো। তারপরে বাবা আমাকে নিয়ে যে আবার বুঝালেন যে দেখ তুই এমন একটা মানুষের কথা মনে কর, এমন ভাবে ভাব যে তোর জীবনে সত্যি এরকম হলে তুই কি করতি। উনি আমাকে অনেকগুলো দিক দিয়েছে, মানে দেখিয়েছে যে কিভাবে অভিনয়ের সাথে ওতপ্রোতভাবে কাজগুলো করতে হয়। এই স্মৃতিগুলো না যখন বাবা অসুস্থ ছিল খুব মনে পড়ছিল, আমাকে এত সুন্দর একটা পথে নিয়ে গেল, আমাকে মানুষজন চিনছে, দর্শক চিনছে, ভালোবাসা পাচ্ছে। তার সেই সময় যদি পাশে না থাকি কেমন লাগে। একেবারেই তাই। এবং সেই চমৎকার একটা গল্প মনে হচ্ছিল যে আসলে আমরাও এই যে আপনাদের একটা ব্যক্তিগত একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা শুনলাম, খুব অন্যরকম একটা ব্যাপার। এরই সাথে সাথে শেষ মানে মিনিটে চলে এসেছি। আমি ফেরদৌসা আপুর দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে এক লাইন বলতেন বিদায় নিয়ে নিতাম সাথে সাথে। নেক্সাস টেলিভিশন আমরা খুব বেশি দিন হয়নি এর সঙ্গে জড়াচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছিল কেন শুধু মহিলা ভিত্তিক হবে, এই জন্য প্রয়োজন ছিল আসলে। এটা হয়তো এখনকার এই সময়কার সবচেয়ে প্রয়োজনীয় জায়গাটি হচ্ছে যে নেক্সাস টিভি এই দর্শক শ্রোতা যে যারা তৈরি হয়েছে তারা আমার মনে হয় চিরজীবনের জন্য জড়িয়ে গেল। কারণ এইটি এমন সব আজকের যে আলোচনা আর কখনো কোথাও করেছি বলে আমার সবগুলো আলাপ মনে হয় না, এখানেই প্রথম। অনেক ধন্যবাদ আপু, এর সাথেই দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানাতে চাই। আমাদের দর্শক বন্ধুরা ঈদের আয়োজন আমাদের সাথে যাতে পুরোপুরি সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা, সেই চেষ্টা আমরা করেছি এবং আপনাদেরও আমাদের সাথে সুন্দর একটা দিন গেছে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।